হরি এবং মিয়া এই দুজনের প্রেম কাহিনী নিয়ে শুরু হয়েছিল একটা গল্প যার নাম হলো হরি মিয়া, যেখানে স্কুল লাইফের দুষ্টু মিষ্টি কাহিনী এবং দুজনের একে অপরের প্রতি প্রেমে পড়ার গল্প নিয়ে সিরিজটা চলছে। আর আজকে আমি 3 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত ভিডিও পর্যন্ত হরি এবং মিয়ার কেমিস্ট্রি যেন সেই রকম জমে গেছে আর দুজনে একে অপরের সাথে চুটিয়ে প্রেম করছে। তো পেছনের 2টা এপিসোড যদি দেখতে চাও তাহলে এই যে উপরে আই কার্ডে আমি প্লেলিস্ট দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করলে 2টা এপিসোড পেয়ে যাবে। আর অ্যানি ড্রামায় তোমাকে স্বাগতম। তো চলো শুরু করা যাক। বর্তমানে অবস্থা এমন হয়েছে যে দুজনের সম্পর্কটা প্রতিদিন আরও ঘনিষ্ঠ হচ্ছে। আর বুঝতেই পারছেন, টিনেজার দুটো ছেলেমেয়ের প্রেমের গল্প কোন পর্যায় পর্যন্ত যেতে পারে সেটা ধারণা রেখে নেন। সেদিন হরি বসে বসে মিয়ামুরার পায়ের নখে নেল পালিশ লাগিয়ে দিচ্ছিল, মানে মেয়েদের যা শখ আর কি। হরি একটু নিচের দিকে ঝুঁকে কাজ করছিল, আর ঠিক তখনই মিয়ামুরার মাথায় একটু অদ্ভুত অদ্ভুত চিন্তা আসে, যেগুলো মনে মনে চিন্তা করে সে আবার লজ্জাও পাচ্ছে। আর কেন যেন সে সপাটে নিজের পাটা হরির মাথার উপর তুলে দিল। ঠাস করে পাটা হরির কপালে গিয়ে লাগলো। মিয়ামুরার সাথে সাথে ভয় কুকড়ে গেল। সরি কিউকো সান, মানে বোঝা গেল দুজনের মধ্যে প্রেম হলে কি হয়েছে, দুষ্টু মিষ্টি খুনসুটিয়ে একের পর এক লেগেই থাকে। কিন্তু মিয়ামুরা অবাক হয়ে দেখলো হরি তো একটুও রাগ করলো না, উল্টো হরির চোখের চাহনি পাল্টে গেছে। হরি খেয়াল করে মিয়ামুরা যখন অন্য বন্ধুদের সাথে থাকে তখন সে খুবই রুক্ষ আর ড্যাম কেয়ার স্বভাবের হয়, কিন্তু হরির সাথে ও সবসময় একদম ভেজা বিড়ালি সেজে থাকে। হরির এখন আবদার মিয়ামুরা যাতে ওর সাথে একটু খারাপ ব্যবহার করে, মানে সবসময় তো আর এরকম ভালো লাগে না, তাই সে তার সাথে একটু দুষ্টু মিষ্টি ঝগড়া করতে চায়। হরি বলে, ইজুমি আমি চাই তুমি মাঝে মাঝে আমার উপরে হুকুম করো, আমাকে একটু বকা দাও, আমার সাথে রুক্ষ আচরণ করো, আমি দেখতে চাই তুমি কেমন, আমি তোমার ওই ব্যাড বয় লুকটা দেখতে চাই। ওরে বাস, পরদিন স্কুলে মিয়ামুরা একদম ভুল পাল্টে ফেললো। সে হরির কথা মতো ব্যাড বয় সেজে ক্লাসে ঢুকলো, কথা বলার স্টাইল পাল্টে গেছে। হরি তো এটা দেখে খুবই খুশিতে গদগদ। বিকালে যখন ওরা একা একা ক্লাসরুমে বসে আছে, হরি আবার আবদার করলো, ইজুমি আর একটু ব্যাড বয় হও না, আমাকে একটু বকা দাও। মানে আমি বুঝতে পারছি না এদের কেমিস্ট্রি আসলে কেমন। যাক, মেয়েদের মাথা তো বুঝে নেন। মিয়ামুরা আর কি করে, সে এক ঝটকায় হরির কলার চেপে ধরলো, মুখটা খুব কাছে নিয়ে এসে চিৎকার করে বলল, শিনে শিনে মরে যা, ঠিক যেন অ্যানিমের সেই বাকুকোর মতো চিল্লাচ্ছে। হরি মনে মনে আসলে ভাবছিল ইজুমির এই রাগী রূপটাও কত হট। কিন্তু গল্পের মোড় ঘুরলো যখন শান্ত স্বভাবের ইউকি এসে বলে অন্য ক্লাসের এক ছেলে নাকি তাকে প্রপোজ করতে চায়। ইউকি তো দয়ালু মানুষ, সে সরাসরি না বলে ছেলেটার মনে কষ্ট দিতে চায় না, তাই বুদ্ধি বের করা হলো ইউকির একজন নকল বয়ফ্রেন্ড সাজাতে হবে। আর এই বলির পাঠা বানানো হলো আমাদের বেচারা তরুকে। তরু বলে, আরে এ এত হ্যান্ডসাম কেন, এর সামনে তো আমাকে আস্ত একটা আলু মনে হচ্ছে। ইউকি আমি বাড়ি গেলাম, এর সাথে আমার কোনো তুলনা হয় না। ইউকি কাঁপতে কাঁপতে বলল, সরি ইয়ানাগি কুন, এই যে তরু ওই আমার বয়ফ্রেন্ড। ইয়ানাগি খুব ভদ্রভাবে মেনে নিল আর মন খারাপ করে চলে গেল। তরু তো লজ্জায় শেষ। হায় রে, ও এত হ্যান্ডসাম হয়েও আমার মতো একটা গাধার কাছে হার মানলো, আমার ইগোতে লাগছে রে। কিন্তু টুইস্টটা পরে জানা গেল। রুমি এসে খবর দিল ইয়ানাগি আসলে মারাত্মক চোখে কম দেখে, চশমা ছাড়া ও ঝাপসা দেখে, এমনকি ও যে ইউকিকে পছন্দ করেছে সেটাও নাকি অর্ধেক আন্দাজে। ইউকি তো শুনে তার মানে ও আমাকে ঠিকমতো দেখেইনি, আমি কি তবে ওর কাছে স্রেফ একটা ঝাপসা অবয়ব? ইউকি পরে ইয়ানাগিকে গিয়ে ধরলো, তুমি কি নিশ্চিত যে তুমি আমাকে পছন্দ করো? ইয়ানাগি মুচকি হেসে বলল, আমি চোখে কম দেখি ঠিকই, কিন্তু আপনার গলার আওয়াজ আর আপনার ওই মিষ্টি স্বভাবটা আমি ঠিক চিনেছি। তরু পাশে দাঁড়িয়ে ভাবছে, হায় রে, চোখে দেখে না ঠিকই, কিন্তু পটানের বিদ্যা আসতো একটা ডিরেক্টর। পরদিন স্কুলে মিয়ামুরাকে নিয়ে আবারও হুলস্থুল। মেয়েরা এখন মিয়ামুরার চুলে ঝুঁটি বেঁধে দিচ্ছে, ওকে নিয়ে খুনসুটি করছে, কারণ চুল কাটার পর ও এখন আস্ত এক ক্রাশ। হরিসান দূর থেকে এটা দেখে একদম অগ্নিশ শর্মা। হরি তখন দাঁতে দাঁত চেপে বলছিল, এই ডাইনিগুলো আগে তো ইউজুমির দিকেও তাকাতেও না, এখন হ্যান্ডসাম হয়েছে বলে সবাই মৌমাছির মতন বনবন করছিস না, দাঁড়া তো ওদের মজা দেখাচ্ছি। হরি রাগের চোটে মিয়ামুরাকে টেনে হিচড়ে স্কুল থেকে বের করে নিয়ে এলো। ফেরার পথে হরি গাল ফুলিয়ে গজগজ করছে। হরি বলে, সব দোষ তোমার ইজুমি, তুমি কেন এত সুন্দর হতে গেলে, কেন সবাইকে হাসি মুখে রিপ্লাই দাও, এখন থেকে তুমি শুধু আমার দিকে তাকাবে, অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। মিয়ামুরা আর হরি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ উদয় হলো মিয়ামুরার মিডল স্কুলের সেই পুরনো ক্রাশ নীলচুলের তানিহারা। এই ছেলেটা আগে মিয়ামুরাকে অনেক বুলিং করতো, একা করে রাখতো। এসেই শয়তানি হাসি দিয়ে বলল, কিরে মিয়ামুরা, তুই তো দেখি অনেক বদলে গেছিস, চুল কেটে হিরো সেজেছিস, সাথে আবার একটা মেয়েও জুটিয়েছিস। এই মেয়ে জানিস মিয়ামুরার মিডল স্কুলে কোনো বন্ধু ছিল না। ব্যাস, হরিসানের কান দিয়ে তখন ধোয়া বেরোচ্ছে। ও এমনিতেও ইনসিকিউরিটিতে ভুগছিল, আর তার উপরে আপদটা মিয়ামুরার নামে আজে বাজে বলছে। হরি আর দেরি করলো না, একদম চিৎকার করে উঠল, এই নীল বানর, আমার বয়ফ্রেন্ডের নামে আর একটা কথা বললে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। বলেই হরি শুরু করলো তার ক্যারাটে প্র্যাকটিস। তানিহারাকে এমন উত্তম মাধ্যম দিল যে ছেলেটা জান নিয়ে এক দৌড়ে পালালো। তানিহারা পরে তার বন্ধু শিন্ডোকে গিয়ে বলল, ভাই মিয়ামুরার গার্লফ্রেন্ড তো তার গার্লফ্রেন্ড না, তো একটা রাক্ষসিনী, আমাকে তক্তা বানিয়ে ছেড়েছে। ওদিকে হরি মারপিট করে একদম ফুরফুরে মেজাজে বাড়ি ফিরল।
মিয়ামুরা হরিকে ডিশ ধুতে সাহায্য করছিল ও হরিকে থ্যাঙ্কস জানালো, কিয়োকো-সান আমার হয়ে ওভাবে রেগে যাওয়ার জন্য ধন্যবাদ। মিডল স্কুলে আমি খুবই একা ছিলাম, কিন্তু এখন আপনি আছেন বলে আমার ভয় নেই। কিন্তু টুইস্ট তো এখন শুরু। হরি এখন নতুন আবদার ধরেছে, সে চায় মিয়ামুরা তার সাথে একটু হিংস্র ব্যবহার করুক, কারণ মিয়ামুরা যদি এভাবে চুপচাপ থাকে আর তার বিরুদ্ধে যদি সবসময় হরি দাঁড়ায় তাহলে বিষয়টা মানায় না। হরিকেও নিজেকে বাঁচাতে লড়াই করতে শিখতে হবে। হরি বলল, ইজুমি আচ্ছা আমাকে আরেকটু বকাঝকা করো তো দেখি। মিয়ামুরা তো অবাক, কি বলে এসব, আমি আপনাকে মারবো কেন? কিন্তু হরি ছাড়ার পাত্রী নয়। পরদিন রাস্তায় আবার তানিহারার সাথে দেখা। তানিহারা এবার ভয় কাঁপছে। হরি ওকে দেখে চোখ গরম করতেই তানিহারা তড়িঘড়ি করে বলল, আরে আপু আমি তো জাস্ট সমাজের সেবা করছি, রাস্তা পরিষ্কার করছি, আমাকে মারবেন না। ঠিক সেই সময় মিয়ামুরা হরির শখ মেটাতে ওর সেই বাকুকো মোড অন করলো। সে হরির কলার ধরে এক ঝটকায় টেনে নিয়ে গেল আর চিৎকার করে বলল, মরে যা তুই, আমার পিছনে ঘ্যান ঘ্যান করবি না একদম। তানিহারা এটা দেখে পুরো প্যান্টে মুতে দেওয়ার দশা। সে ভাবলো, ওরে বাপরে মেয়েটা এত ভয়ঙ্কর, তাকে যে ছেলেটা ওভাবে কলার ধরে বকা দিচ্ছে সে না জানি কত বড় মাফিয়া, এদের থেকে দূরে থাকাই মঙ্গল। ওদিকে হরি তো মিয়ামুরার এই রুক্ষ আচরণে আজকে খুব খুশি, কারণ হরির ওই শান্ত স্বভাব তার ভালো লাগে না। মিয়ামুরা বেচারা একটু কনফিউশনে পড়ে গেল। সে ভাবলো হরি কেন এইসব অদ্ভুত আচরণে খুশি হয়। পরামর্শ নেওয়ার জন্য সে গেল হরির বাপের কাছে। কিউসুকে সাহেব আবার এক কাঠি উপরে। সে মিয়ামুরাকে আলোচনার জন্য ডাকলো এক গোপন জায়গায়। কোথায় জানেন? বাথরুমে। মিয়ামুরা বলে, আরে আঙ্কেল বাথরুমে কেন আলোচনা করব? কিসুকে আবার বলে, বাবা মানুষের সব থেকে পার্সোনাল জায়গা এটাই, এখানে শান্তি পাওয়া যায়। মিয়ামুরা বাথরুমে বসে তার কাছে জানতে চাইলো হরি কেন আমি তাকে বকা দিলে বা তাকে মারতে গেলে খুশি হয়। কিউসুকে একগাল হেসে বলল, আরে ও তো ওর মায়ের উপর গেছে, আমার পরিবারটা এমন পাগল ছাড়া কেউ বাড়িতে টিকে থাকতে পারে না, তুইও পাগলামি শুরু কর, দেখবি জমে ক্ষীর হয়ে গেছে। মানে পরিবারের সব পাগল। সিন পরিবর্তিত হয়, আমরা স্কুলে মিয়ামুরা আর তরুকে দেখতে পাই। তারা মিলে আড্ডা দিচ্ছিল। তখন দেখা হলো ক্লাসের এক গম্ভীর ছেলে মৌজিচির সাথে। তরু ওকে ডাকলো ঠিকই, কিন্তু মৌজিচি পাত্তাই দিল না, কারণ মৌজিচি মনে মনে হরিসানকে পছন্দ করে আর হরি এখন মিয়ামুরার গার্লফ্রেন্ড। এই জ্বালা কি আর সয়? ঠিক তখনই মিয়ামুরা খেয়াল করলো ওর ফোনটা হারিয়ে গেছে। সে পাগলের মতো ফোন খুঁজতে খুঁজতে সায়েন্স ল্যাবে গেল। সেখানে আবার মৌজিচি একা বসে আছে। 203-এর মোলাকাত। মৌজিচি খুব একটা পছন্দ না করলেও দয়া করে মিয়ামুরাকে সাহায্য করতে চাইলো। মৌজিচি বলে, নাম্বারটা বল, আমি কল দিচ্ছি। কল দেওয়ার পর দেখা গেল মিয়ামুরার প্যান্টের পেছনের পকেটেই ফোনটা বেজে উঠলো। মৌজিচি তো একদম টাসকি খেয়ে গেল। মৌজিচি মনে মনে ভাবে, এইরকম একটা বলদ টাইপ ছেলেকে হরিসান কেন পছন্দ করলো? এর কপালে কি হরিসান জোটে? ল্যাব থেকে বের হতেই হরিসানের এন্ট্রি। মিয়ামুরা তখন হরির সেই শখ মেটাতে ওর দিকে রুক্ষ চাহিনু দিল আর একটা ধাক্কায় সরিয়ে দিয়ে বলল, সর এখান থেকে, আমার সামনে আসবি না। হরি তো এটা শুনে আহ্লাদে আটখানা, মানে কেমন যে পাগল মেয়ে আমি বুঝি না এইসব কি কাজ। মৌজিচি আড়াল থেকে এটা দেখে ভাবলো, বাপরে মিয়ামুরা তো আস্ত একটা গুন্ডা, ও হরিসানকে মারছে আর হরিসান হাসছে, দুনিয়াটা উল্টোপাল্টা হয়ে গেল নাকি। এবার আসা যাক সেই নীলচলের তানিহারার কথায়। ছেলেটা এখন রাতের বেলা ঘুমাতে পারে না, খালি মিয়ামুরার স্বপ্ন দেখে। স্বপ্নে ও দেখলো মিডল স্কুলে ও আর মিয়ামুরা একটা লকারে বন্দি। স্বপ্নে মিয়ামুরা ওকে বলছে, তানিহারা তুমি আসলে ভয় পাও তাই না? তুমি ভয় পেতে যদি অন্য কেউ আমার সাথে কথা বলে বা তুমি একা হয়ে যাবে। তানিহারার সব থেকে বড় অপরাধ ছিল আসলে মিডল স্কুলে মিয়ামুরা স্কুলের পোশাক খরচগুলোর দেখাশোনা করতো। একবার তানিহারার দায়িত্ব পড়লো ওদের খাবার দেওয়ার, কিন্তু ও ইচ্ছাকৃতভাবে খরচগুলোকে খাবার দেয়নি শুধু মিয়ামুরাকে কষ্ট দেওয়ার জন্য। তানিহারা এখন অনুশোচনায় দগ্ধ। সে মিয়ামুরার নম্বর জোগাড় করে বারবার কল করলো, কিন্তু বন্ধ। ও ভাবে মিয়ামুরা বুঝিয়ে ওকে ব্লক করে দিয়েছে। আসলে সায়েন্স ল্যাবেই মিয়ামুরার ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তানিহারা আর থাকতে না পেরে সরাসরি মিয়ামুরার পার্ট টাইম জবের দোকানে হাজির হলো। মিয়ামুরা তখন কেক শপে কাজ করছে। তানিহারাকে দেখে ও ভাবলো বুঝি আবার ঝগড়া করতে এসেছে। মিয়ামুরা তখন বলে, শোনো আমার দোকান এখন বন্ধ, তুমি পাশের দোকানে গিয়ে দেখতে পারো। তানিহারা জেদ ধরে, না আমি এই দোকান থেকেই কেক নেব, এই ফ্লেভারের কেকটা দাও। মিয়ামুরা তখন খুব শান্তভাবে ওকে কেকটা দিল। তানিহারা কাচুমাচু করে জিজ্ঞাসা করলো, ফোন ধরছিলে না কেন? তুমি কি আমাকে ঘৃণা করো? মিয়ামুরা হেসে বলল, আরে না, ফোনটা ভেঙে গিয়েছিল তাই। তানিহারার বুক থেকে যেন একটা পাথর নেমে গেল। যাওয়ার সময় মিয়ামুরা ওকে ধন্যবাদ দিল। আসার জন্য ধন্যবাদ তানিহারা। তানিহারা মনে মনে বলল, সরি বলতে পারলাম না ঠিকই, কিন্তু আমার কলিজাটা আজ একটু হালকা মনে হলো। আসলে মিডল স্কুলে তানিহারা শুধু মিয়ামুরাকে বুলিংই করেনি, সে ছিল আস্ত এক কসাই। মিয়ামুরা যখন পরম মমতা স্কুলের খরগোশগুলোকে খাওয়াতো, তানিহারা হিংসায় জ্বলে পড়ে ওদের খাবার দেওয়া বন্ধ করে দিয়েছিল। শুধু তাই নয়, না খেতে পেরে যখন বেচারা খরগোশগুলো মারা গেল, তানিহারা সেই দোষটা মিয়ামুরার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। তানিহারা মনে মনে ভাবছিল, ইস আমি কতটা নিচ্ছিলাম, ওই নিষ্পাপ খরগোশগুলো বোধহয় আমাকে আজও তাড়া করে বেড়ায়। পরদিন সকালে মিয়ামুরা আর হরি যখন স্কুলে যাচ্ছিল, আবার দেখা হলো তানিহারার সাথে। হরি তো আবার মারকুটে মুড়ে গেল, কিন্তু মিয়ামুরা ওকে থামালো।
তানিহারা এখন বদলে গেছে, সে আর মিয়ামুরাকে দেখে মুখ ঝমটা দেয় না, বরং একটা অপরাধ বোধের চাহনি নিয়ে পাশ কাটিয়ে চলে গেল। ওদিকে আমাদের ইউকি আর তার দিদি যখন মার্কেটে ঘুরছিল, দেখা হলো সেই হ্যান্ডসাম ইয়ানাগির সাথে। ইয়ানাগি এবার চশমা পরেছে, তাই সব পরিষ্কার দেখছে। ইউকির দিদি তো ইয়ানাগিকে দেখে একদম ফিদা। দিদি, আরে ইউকি, ওই হ্যান্ডসাম ছেলেটাকে তুই রিজেক্ট করেছিলি, তোর মাথায় কি গোবর পড়া? ওকে রিজেক্ট করেছিলি কেন? ইউকি শুধু একটা ম্লান হাসি দিল, কারণ সে জানে তার মনে রাজত্ব করছে অন্য কেউ, একটা বেগুনি চুলের ছেলে, অর্থাৎ তরুর কথা। কিন্তু সমস্যা হলো, তরু আর ইউকির নকল প্রেমের খবর এখন পুরো স্কুলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সবাই মনে করছে সত্যি সত্যি এরা দুজন প্রেম করছে। এখন এই খবর শুনে যার হৃদয় চুরমার হয়ে গেছে সে হলো আমাদের মিষ্টি মেয়ে সাকুরা। সে তো তরুর জন্য আগে থেকেই কুকিজ বানিয়ে এনেছিল, কিন্তু খবরটা শুনে রাগে আর দুঃখে কুকিজগুলো হাতের মুঠে পিষে ফেললো সে। সাকুরার চোখ দিয়ে আগুন ঝরছে। ইউকি তো বলেছিল ওরা প্রেম করছে না, তবে কেন এই গুজব? ইউকি কি আমাকে মিথ্যা বলল? ইউকি এখন মহা বিপদে। সে তার বান্ধবী রুমির কাছে গিয়ে সব সত্যি স্বীকার করলো যে তরুর সাথে তার প্রেমটা স্রেফ একটা নাটক ছিল। কিন্তু সে ইউকির চোখের দিকে তাকিয়ে বলল, ইউকি, সত্যি কি তুই নাটক করছিস, নাকি এই নাটকের আড়ালে তোর আসল ভালোবাসাটা লুকিয়ে রেখেছিস? ইউকি তখন থমকে গেল। সে রুমিকে এমন কিছু একটা বলল যা আমরা দর্শক শুনতে পেলাম না, কিন্তু রুমি শুনে একদম শকড। এরপর ইউকি বেশ কয়েকদিন স্কুলে আসা বন্ধ করে দিল। সে না খেয়ে না ঘুমিয়ে ঘরের কোনায় বসে রইল। ইউকির দিদি এসে ওকে বকা দিল, তোর এই অভ্যাসটা আর গেল না। ছোটবেলা থেকে তুই যেটা চাস সেটা কোনোদিন মুখ ফুটে বলিস না। তুই কি চাস তোর প্রিয় জিনিসটা এভাবে অন্য কেউ কেড়ে নিক? ইউকির দিদি যখন ওকে ধমক দিয়ে বলল, মুখ ফুটে কিছু বলতে শিখ, নাইলে প্রিয় জিনিসগুলো এভাবে হারিয়ে ফেলবি। ইউকি তখন তড়িঘড়ি করে ফোনটা চেক করলো, দেখলো মেসেজের বন্যা। আর সব থেকে ভয়ঙ্কর মেসেজটা ছিল তরুর কাছ থেকে। সাকুরা আমাকে প্রপোজ করেছে। ব্যাস, ইউকির মাথার তার ছিঁড়ে যাওয়ার দশা। ওর লুকটা তখন একদম সেই ভয়ঙ্কর ভিলেনের মতো হয়ে গেছে। জাস্ট লুক এট হার ফেস, মনে হচ্ছে এখনই কাউকে শেষ করে ফেলবে। পরের দিনও ঝড়ের বেগে স্কুলে এলো। তরু ওকে ডাকলো ছাদের ওপর কথা বলার জন্য। ইউকি মনে মনে ভাবছে, সব বোধহয় শেষ। তরু বোধহয় সাকুরাকে হ্যাঁ বলে দিয়েছে। তরু যখন কথা শুরু করলো, ইউকি তো ভয়ে নীল। তরু বলল, কাল সাকুরা আমাকে প্রপোজ করেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ও আমার উত্তরের জন্য অপেক্ষা পর্যন্ত করেনি। ও শুধু মনের কথাটা বলে দৌড়ে পালালো। ইউকি একটু স্বস্তি পেলেও জিজ্ঞাসা করলো, তবে কি তুই উত্তর দিতিস? তরু খুব শান্ত গলায় বলল, আমি নাই বলতাম, কারণ আমি তো তোর সাথে নকল প্রেমের রিলেশনে আছি। আর তাছাড়া সাকুরা খুব ভালো মেয়ে, ও আমার মতো গাধার চেয়েও ভালো কাউকে ডিজার্ভ করে। এই কথা শুনে ইউকির মনে যেন তীরের মতো একটা বিঁধলো। সে মনে মনে নিজেকে ধিক্কার দিতে লাগলো, আমি কত বড় একটা স্বার্থপর। সাকুরা অতটা সাহস নিয়ে প্রপোজ করলো, তরুর জন্য কত কিছু করলো, আর আমি শুধু নকল প্রেমের আড়ালে কাপুরুষের মতো তরুর পাশে লুকিয়ে আছি। আমি একটা আস্ত খাটাস, আস্ত একটা লুজার। ইউকি জানে সে সাকুরার কাছে হেরে গেছে নৈতিকভাবে, কিন্তু তরু এখন ওর পাশে আছে, এটাই একটু স্বস্তি। ওদিকে তরুও যে ইউকিকে পছন্দ করে ফেলেছে সেটা ও স্বীকার করলো না ঠিকই, কিন্তু ওর হাসিতেই সব পরিষ্কার। এবার ক্যামেরা ঘুরলো স্টুডেন্ট কাউন্সিলের দিকে। প্রেসিডেন্ট সেনগোকু দেখলো সাকুরা আজ খুবই খোশ মেজাজে আছে। রুমিও অবাক, যে মেয়েটার কাল হার্ট ব্রেক হলো সে আজ এত হাসছে কেন? সেনগোকু গিয়ে সাকুরাকে জিজ্ঞাসা করে, কি রে, খুব খুশির খবর নাকি? সাকুরা জানালার ধারে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। নিচে তরু আর ইউকি হাসাহাসি করে হেঁটে যাচ্ছে। দৃশ্যটা সাকুরার কলিজায় স্যাত করে লাগলেও ও মুখে একটা কষ্টের কিন্তু তৃপ্তির হাসি ধরে রাখে। ও মনে মনে বলল, যাকে ভালোবাসলাম তাকে তো বলেই দিলাম, এখন সে কার কাছে থাকবে সেটা তার ব্যাপার, অন্তত আমার মনে আর আফসোস নেই। ওদিকে ইউকি তরুর হাত ধরে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার এই আত্মত্যাগ ওকে সারা জীবন গিল্টি ফিলিংয়ে ভোগাবে। এই পৃথিবীর নিয়মটাই বড় আজব যে বেশি চেষ্টা করে সে অনেক সময় কিছুই পায় না, আর যে মুখ লুকিয়ে বসে থাকে সেই বাজি মেরে নিয়ে যায়। সাকুরা বলেছিল সে ঠিকই আছে, কিন্তু আসলে মোটেও না। সেনগোকু যখন ওকে একা পেল, দেখলো সাকুরা একদম ডুকরে কাঁদছে। সেনগোকু বেচারা তো অবাক, সে জীবনের প্রথমবার সাকুরাকে ওভাবে কাঁদতে দেখলো, কিন্তু ও জানতো এখানে কেউ দোষী নয়। ইউকি, তরু কিংবা সাকুরা কেউই নয়, সবারই নিজস্ব কারণ ছিল। সাকুরা শুধু হার মেনে নিয়ে নিজের মনের বোঝাটা হালকা করলো। পরদিন ক্লাসে শুরু হলো ফ্যামিলি নিয়ে আড্ডা। দেখা গেল মিয়ামুরা, হরি, তরু সবাই যার যার বাবার একমাত্র সন্তান। শুধু ইউকির একটা দিদি আছে। ঠিক তখনই জানা গেল এক বিশাল সিক্রেট। আমাদের সেই চেঁচানি মাস্টারের নাকি একটা ছোট বোন আছে। সবাই তো আকাশ থেকে পড়লো। তরু বলল, বিশ্বাস কর ভাই, আমি ওর বাড়ি গিয়েছি, ওর বোনটা একদম সুর উল্টো, একদম শান্ত, গম্ভীর আর কিউট। সু ঠিক সেই মুহূর্তেই ঘরে ঢুকলো গলা ফাটিয়ে চিৎকার করতে করতে। আমি ভাবছি সুর বোনটা হয়তো বোধহয় প্রতিদিন প্রার্থনা করে যাতে ওর ভাইটা হয়তো একদিনের জন্য অন্তত চুপ থাকে। গল্পের নতুন মাত্রা যোগ করলো হ্যান্ডসাম ইয়ানাগি। সে এখন এই পাগলাটে গ্যাংয়ের মেম্বার, কিন্তু সমস্যা হলো ও খুবই বেশি ভদ্র। সবাই চাইলো ও যাতে একটু তুই তাকারি টাইপ বা বন্ধুর মতো ফ্রেন্ডলি ভাষায় কথা বলে। সুতো রীতিমতো জোর করলো, আরে বন্ধু একটু ইনফর্মাল হ না। ইয়ানাগি কাচুমাচু করে রাজি হলো। ও যখন তরুকে তার প্রথম নাম ধরে ডাকলো, তখন দেখা গেল এক নতুন ড্রামা। আমাদের হিরো মিয়ামুরার মুখটা তখন হিংসায় একদম
কালো হয়ে গেছে। মিয়ামুরা তখন মনে মনে ভাবছিল, তরু তো আমার বেস্ট ফ্রেন্ড, এই নতুন আসা হ্যান্ডসাম ছেলেটা ওকে তরু বলে ডাকছে কেন? ও কি তবে আমার তরুকে কেড়ে নেবে? মিয়ামুরা এমনভাবে মুখ ফিরিয়ে বসে রইল যেন ওর গার্লফ্রেন্ডকেই কেউ হাইজ্যাক করেছে। তরু ওকে হাসি মুখে আশ্বস্ত করলো, আরে শান্ত হয় ইজুমি, আমি তো শুধু তোরই থাকবো, আমি তোর বন্ধু। ওরে বাস, আমি ভাবছি মিয়ামুরা তুই তো দেখি হরিসানের চেয়েও বেশি পজিটিভ, বন্ধুদের বেলাতেও তোর কোনো ছাড় নেই। এবার আসা যাক সেই ছোট্ট হনকর কথায়, যে মেয়েটা ছেলেদের দু চোখে দেখতে পারে না, সে শুধু মিয়ামুরার সাথেই ফ্রি। মিয়ামুরা ভাবলো ওকে একটু ছেলেদের সাথে মেলামেশা করানো দরকার। ও হনকোকে নিয়ে এলো নিজের বন্ধুদের সাথে পরিচয় করাতে। প্রেসিডেন্ট সেনগোকু আর তরুকে দেখে হনকো বলল, না এরা সাধারণ, এদের দেখে ভয় লাগছে না। তরু আর সেনগোকু যখন ওকে একটু আদর করে কথা বলতে চাইলো, দেখা গেল হনকো একদম বাধ্য মেয়ের মতো শান্ত হয়ে আছে। মিয়ামুরা তো অবাক, যে মেয়েটা ছেলেদেরকে দেখলে বাঘিনীর মতো ফুঁসে উঠতো, সে এখন এদের সামনে বিড়ালের মতো হয়ে গেছে। তখনই আমাদের সেই চেঁচানি মাস্টার সুকুন যখনই সবার সামনে আসে, মনে হয় কানের পর্দা ফেটে যাবে। হনকো তো ওকে দেখলেই ভয় কুকড়ে যায়, কারণ হনকো চিৎকার করা ছেলেদের একদম পছন্দ করে না। সুকে দেখলেই ওর মনে মনে বলে, বাপরে এই লোকটা কি কানে কম শোনে নাকি, এত চিল্লায় কেন? কিন্তু বিধাতার লিখন না যায় খণ্ডন, একদিন সুর মারাত্মক ঠান্ডা লেগে গলা বসে গেল। ওর সেই ড্রাগন মার্কা আওয়াজ আর বেরোচ্ছে না। বান্ধবীরা তো ওকে দেখে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার জোগাড়। এই সু, বাড়ি যা তুই, তোর কাশি আমাদের শরীরেও ছড়িয়ে দিবি নাকি? ও কাচুমাচু করে সে তো ক্লাস থেকে বেরোতেই দেখলো আমাদের সেই ছোট্ট হনকো ভারী একটা কেমিস্ট্রি বক্স নিয়ে হিমশিম খাচ্ছে। সুর মনটা তো বড়, সে আওয়াজ না করে নিঃশব্দে এগিয়ে গিয়ে হনকোর হাত থেকে বক্সটা তুলে নিল। হনকো তো ভয়ে অস্থির, আবার সেই চেঁচানি মাস্টার এখন বোধহয় কানে তালা লাগিয়ে দেবে। কিন্তু অবাক করা সু আজ একদম নিশ্চুপ। সে গম্ভীর মুখে বক্সটা নিয়ে ল্যাব পর্যন্ত পৌঁছে দিল। যাওয়ার সময় হনকো যখন আমতা আমতা করে থ্যাঙ্কস বলতে চাইলো, সু শুধু একটা কুল পোজ দিয়ে হাত নাড়িয়ে চলে গেল। হনকো তো সে ভাবলো, আরে এই লোকটা তো দেখে আজ মারাত্মক হ্যান্ডসাম লাগছে, কোনো কথা না বলে কাজ করে দিয়ে চলে গেল। এ তো দেখছি আজ তো একটা সাইলেন্ট হিরো। পরদিন সুর গলা ঠিক হয়ে গেল, সে আবারও সে আগের মতন ওরে ভাই কি রে ভাই বলে চিল্লাতে শুরু করলো। হনকো আড়াল থেকে এটা দেখে একদম মন খারাপ করে ফেললো। সে ভাবলো তার মানে কাল ও আমার সাথে কথা বলেনি কারণ ও আমাকে অপছন্দ করে, অন্যদের সাথে তো দিব্যি চিল্লাচ্ছে। সাকুরা এসে ওকে বুঝিয়ে বলল, আরে পাগলি, ওর কাল গলা ভেঙেছিল তাই কথা বলতে পারেনি, ও তোকে অপছন্দ করবে কেন? ঠিক তখনই সু দরজা খুলে সে আগের মতো চিৎকার চেঁচামেচি করে উঠলো। হনকোর ভুল ভাঙলো ঠিকই, কিন্তু সুর সেই চেঁচানি শুনে ও আবার আগের মতোই তাকে ঘৃণা করতে শুরু করলো। আমি ভাবছি, সু ভাই তুই কি আর কোনোদিন ওই সাইলেন্ট লুকটা ফিরে পাবি না? ওটাই তো তোর জন্য বেস্ট ছিল। এবার আসা যাক সুয়ের ছোট বোনের কথায়। মেয়েটা এখন ক্লাস 9-এর সামনে বড় পরীক্ষা, ওর দেশের সব থেকে বড় আর নামি স্কুলে ভর্তি হতে চায়। কিন্তু স্কুলের টিচার ওর মুখের উপর বলে দিল, তোমার রেজাল্ট যা তাতেও স্কুলে চান্স পাওয়া অসম্ভব, স্বপ্ন না দেখে বাস্তবে ফিরে আসো। আর অপরদিকে সবাই তো অবাক, আমাদের সেই কানের পর্দা ফাটানো সু যখন বাড়ি যায় তখন সে সেই পাগল ছেলেটা থাকে না, ঘরে ঢুকলেই যেন সে আস্ত একটা কুল বড় ভাই। বোনের সামনে ও কোনো চিল্লাচিল্লি করে না, বরং খুবই শান্ত আর ধীরস্থিরভাবে কথা বলে। আমি তো স্ক্রিনে এর পাশে বসে ভাবছি, সু ভাই তুই কি ডাবল রোল করছিস নাকি? স্কুলে তুই পাগলা কারোর থেকে আসা রোগী আর বাড়িতে তুই একদম বুদ্ধদেব। কিন্তু স্কুলের ঘটনায় বোন যখন দুঃখে না খেয়ে বসে আছে, সু ওকে আদর করে বোঝালো। বোন যখন কাঁদতে কাঁদতে বলল, টিচার আমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছে, আমার রেজাল্টও ভালো না। সু তখন ওর চশমাটা ঠিক করে খুব সুন্দর একটা কথা বলল। ও বোনের পড়ার টেবিলের সেই ছেঁড়া ফাটা নোটবুক দেখিয়ে বলল, তোর এই খাতাগুলো বলে দেয় তুই কতটা কষ্ট করেছিস, চেষ্টা করেছিস। সবকিছুর সমাধান তো আর কেবল একটা দামি স্কুল হতে পারে না, তোর জন্য আরও ভালো স্কুল আছে যেখানে তুই তোর পছন্দের ড্রেস পরে খুশিতে পড়াশোনা করতে পারবি। বোনের মুখে তখন একটু হাসি ফুটলো, আর সুর এমন ম্যাচিউর রূপ দেখে আমার নিজেরও যেন একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। পরদিন সু তার বোনকে পাঠিয়ে দিল হরিসানের বাসায়, কারণ হরি হলো ওই ক্লাসের আইনস্টাইন, ওর মাথা মানেই রেজাল্টে একদম টপ। হরি যখন সুর বোনের সাথে কথা বলছিল, ও তখন আরও একবার অবাক হলো। বোন বলল, আমার ভাইয়া বাসায় একদম চুপচাপ থাকে। হরি মনে মনে ভাবলো, কি বলিস, তোর ভাই তো স্কুলে থাকলে কাক পক্ষীও টিকতে পারে না ওর চিল্লানিতে। কিন্তু হরি আজ আর পড়ালো না, বরং বোনকে নিয়ে আড্ডা দিল যাতে ওর মনটা হালকা হয়। ওদিকে সু তরুর সাথে প্রার্থনা করতে বেরিয়েছে বোনের জন্য পড়াশোনার কবচ কিনতে। এবার ক্যামেরা ঘুরলো আমাদের সেই জট পাকানো প্রেমিকের দিকে। তরু বসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, বন্ধুরা ওকে চেপে ধরলো, কিরে তুই আর ইউকি তো সারাদিন আঠার মতো লেগে থাকিস, তোরা কি এখনো প্রেম শুরু করিসনি? তরু এবার প্রথমবার সবার সামনে স্বীকার করলো, হ্যাঁ রে আমি ইউকিকে পছন্দ করি, ও আসলে খুবই কিউট একটা মেয়ে। বন্ধুরা তো হই হুল্লোড় করে উঠলো, তবে আর দেরি করছিস কেন, এখনই ঝাঁপিয়ে পড়। সিন চেঞ্জ হয়, তরু আর ইউকিকে দেখতে পাই। তারা শেষমেশ পা রাখলো তরুদের বাড়িতে। ইউকি তো গেট দেখেই ইউকি ভাবছে, ওরে বাস তরু কি কোনো রাজকুমার নাকি, ওর বাড়ি তো দেখে আসতো একটা ফুটবল মাঠ। তরু আবার একটু লুকোচুরি টাইপের ছেলে, সে চায় না বাড়ির কেউ জানুক যে ও কোনো মেয়েকে নিয়ে এসেছে, তাই ও ইউকিকে একদম গোপন মিশনের মতো ফুসুর ফুসুর করে নিজের ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকতেই তরু ভাবলো স্কুল ড্রেসটা কি টাইট, একটু ফ্রি হওয়া দরকার। সে ইউকির উপস্থিতির কথা ভুলে
হুটহাট করেই তার শার্টের বোতামে হাত দিল, তার শার্ট খুলবে। ইউকির চোখ বড় বড় করে ফেলে, তরুকুন তুমি এত তাড়াতাড়ি শুরু করে দিলে, মানে আমরা কি গেম খেলবো না নাকি অন্য কিছু? ইউকি তো ভেবেছে তরু বুঝি এখনই অ্যাকশনে নেমে পড়বে, বুঝতেই পারছেন। তরু বেচারা তখন থতমতো খেয়ে গেল, আসলে সে তো ভুলেই গিয়েছিল যে এখানে আরেকজন আছে। সে বলল, আরে না না, আমি তো জাস্ট ড্রেস চেঞ্জ করতে গিয়েছিলাম, তুমি ভয় পেয়েছো নাকি? ইউকি গাল লাল করে মাথা নিচু করে বলল, না মানে আমি ঠিক ভয় পাইনি, তুমি থাকলে আমি থাকতে পারি। ঠিক সেই রোম্যান্টিক মুহূর্তে দরজায় নক। তরুদের বাড়ির গৃহকর্মী হাজির। তরু তো দরজা আটকানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু ওই মহিলা তো রীতিমতো জিম করা শক্তিশালী। ধপাস করে দরজা খুলে ভেতরে ঢুকেই দেখলো তরু আর ইউকি একদম ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। মেড বলে, ওমা তরুকুন দেখি ঘরে বন্ধু নিয়ে এসেছে, তা আমি কি চা নাস্তা নিয়ে আসবো নাকি? আমি তখন ভাবছি মেড যাওয়ার সময় তরুকে একটা আলটিমেটাম দিয়ে গেল, শোনো খোকা, ঘরে একা মেয়ে পেয়ে আবার অদ্ভুত কিছু করে বসো না যেন, সম্মান দিয়ে কথা বলবে। তরু ঝটপট জবাব দিল, আরে না না, আপনি থাকতে আমি কি ওর সাথে ওইসব করবো নাকি? ব্যাস এই কথা শুনে ইউকির মাথায় তো অন্য চিন্তা ঘুরতে লাগলো। ও ভাবলো তার মানে কি মেড আন্টি না থাকলে তরু তার সাথে অদ্ভুত কিছু করার চিন্তা করতো। আসলে সে মনে মনে ভাবছে যে ইস আন্টিটা কেন এই সময় এলো। সে নিজেও এই বিষয়ে সায় দিতে চাইছে। ইউকি লজ্জায় মোচড়াতে মোচড়াতে লাল হয়ে গেল। তরু দেখলো মেয়েটা একা একা মোচড়াচ্ছে। ও ভাবলো ইউকি বুঝি নার্ভাস হয়ে গেছে। সে লম্বা হাতটা বাড়িয়ে ইউকির মাথায় আলতো করে হাত রাখলো। আরে ইউকি শান্ত হও, আমি তো জাস্ট মজা করছিলাম। যাই হোক, গল্প মোড় নিল বড়দিনের দিকে, অর্থাৎ ক্রিসমাস আসছে। স্টুডেন্ট কাউন্সিলের সেই কিউট ড্রামা কুইন রুমি চাইলো প্রেসিডেন্ট সেনগোকু তার বাসায় আসুক, কিন্তু সেনগোকুর চেহারা দেখে মনে হচ্ছে ওকে ফাঁসির মঞ্চে ডাকা হয়েছে। রুমি তো কাঁদতে কাঁদতে ভাসিয়ে দিচ্ছে, কেন আসবি না, কেন কেন? আসল কারণটা কি জানেন? রুমির বাবার এক আজব শখ, তিনি ঘরভর্তি পোকামাকড়, বিটল আর শুয়োপোকা সংগ্রহ করেন। আর সেনগোকু হলো দুনিয়ার সব থেকে বড় ভীতু, ও পোকা দেখলেই লাফ মারে। ও ভাবছে রুমির সাথে ভালো সময় কাটানোর চেয়ে পোকামাকড়ের ভয় অনেক বেশি। ওদিকে হরিসানের বাড়িতেও বড়দিনের ধুম। বাবা মা শোতা সবাই মিয়ামুরার জন্য অপেক্ষা করছে, কিন্তু মিয়ামুরা তো এখন শ্রমিক নাম্বার 1। সে কেক শপে পার্ট টাইম ডেলিভারি বয় হিসেবে খাটছে। হরি ভাবলো মিয়ামুরা হয়তো আসতেই পারবে না, কিন্তু মিয়ামুরা তো জাতে মাতাল টালে ঠিক। সে ঠিকই কেক নিয়ে হাজির হলো। শোতা আর হরির বাবা মা ওকে এমনভাবে চেপে ধরলো যে 5 মিনিটের কথা বলে মিয়ামুরাকে 1 ঘন্টা রেখে দিল। অবশেষে মিয়ামুরা বলল, আঙ্কেল এবার ছাড়েন, এখনই না গেলে মালিক আমাকে লাথি মেরে দোকান থেকে বের করে দেবে। আর সেখানে হরি সুযোগ বুঝে বলল, দাঁড়াও আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। বাবার শোতা পেছনে পেছনে আসতে চাইলো, কিন্তু হরি ড্রাগন মার্কে এক লুক দিয়ে ওদের থামিয়ে দিল। রাস্তা দিয়ে হাঁটার সময় হরি খুব উদাস। ও ভাবছে বড়দিন চলে এলো, এরপর নতুন বছর, তারপর গ্র্যাজুয়েশন। স্কুল শেষ হলে কি আমাদের এই সম্পর্কটাও শেষ হয়ে যাবে? আমি তো ইজুমিকে এখনো ঠিকমতো চিনতেই পারলাম না। হরি আর থাকতে না পেরে বলেই ফেললো, ইজুমি আমি চাই স্কুল শেষ হওয়ার পর আমরা এইভাবেই থাকি, আমি তোমার সাথে আরও অনেক সময় কাটাতে চাই। মিয়ামুরা তখন থমকে দাঁড়ালো। ওর দু চোখে তখন দৃঢ় সংকল্প। ও হরির হাতটা শক্ত করে ধরে সরাসরি হরির চোখের দিকে তাকিয়ে এক বিস্ফোরক কথা বলে দিল। মিয়ামুরা বলে, কিয়োকো-সান, তবে কি আমরা বিয়ে করে ফেলবো? ও ভাবছে মিয়ামুরা কি সিরিয়াস নাকি বড়দিনের কেক খেয়ে নেশা টেশা করে ফেলেছে। মিয়ামুরা কিন্তু এক চুলো নড়ল না। ও বুঝিয়ে দিল স্কুল শেষ হওয়ার মানে বিচ্ছেদ নয়, বরং এক নতুন জীবনের শুরু। বড়দিনের রাতে মিয়ামুরা যখন হুট করে প্রপোজ করে বসলো, হরি তো একদম পাথরের মতো মূর্তি হয়ে জমে গেল। মিয়ামুরা নিজেই নিজের কথা শুনে এত লজ্জা পেল যে হরির উত্তরের অপেক্ষা না করে দৌড় দিল। হরি চিৎকার করে উত্তর দিল, আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো ইজুমি। মিয়ামুরাও হাসি মুখে রাজি হয়ে গেল। ব্যাস কবুলনামা শেষ। বড়দিন কাটলো, এলো নতুন বছর। মিয়ামুরা আর হরি হাত ধরাধরি করে মন্দিরে গেল প্রার্থনা করতে। হরির এক অদ্ভুত আবদার, সে চায় বছরের শেষ মুখটা যেন হয় মিয়ামুরার, আর নতুন বছরের প্রথম মুখটাও যেন হয় মিয়ামুরার। আর একেই বলে ট্রু লাভ। কনকনে ঠান্ডায় ওরা হাত ধরাধরি করে হাঁটছে আর বলছে, আমরা কি সারা জীবন এভাবেই থাকবো? মিয়ামুরা উত্তর দিল, হ্যাঁ সারা জীবন। নতুন বছর শেষে স্কুল খুললো। এখন সবার মাথায় টেনশন, গ্র্যাজুয়েশন চলে এসেছে। লকারের সব পুরনো জিনিসপত্র খালি করতে হবে। হরি তো মহাচালাক, সে আগে থেকেই সব ধীরে ধীরে বাড়ি নিয়ে গেছে। কিন্তু ইউকি আর বাকিদের অবস্থা একদম কেরোসিন। ওদের হাতে এক প্যাকেট যে মনে হচ্ছে ওরা আস্ত একটা বাজার নিয়ে হাঁটছে। হরির হাত খালি দেখে সবাই ওর ওপর নিজেদের ব্যাগ চাপিয়ে দিল। শেষমেশ হরি সবচেয়ে বেশি বোঝা বইল। ওদিকে স্টুডেন্ট কাউন্সিলের রুমি এক আজব আইডিয়া দিল, বন্ধুরা চলো সবাই মিলে চিড়িয়াখানায় ঘুরতে যাই। কিন্তু জায়গাটা অনেক দূরে আর যাওয়ার পথটাও কঠিন। সবাই যখন মানা করে দিল, রুমি একদম মুখ গোমরা করে বসে রইল। আমাদের হ্যান্ডসাম ইয়ানাকি কিন্তু ঠিকই ধরে ফেললো। ও জিজ্ঞাসা করলো, রুমি তুই কি আসলে চিড়িয়াখানা যেতে চাস নাকি অন্য কিছু? রুমি কাঁদতে কাঁদতে বলে, আসলে জায়গাটা ম্যাটার করে না রে, আমি শুধু চাই স্কুল শেষ হওয়ার আগে আমরা বন্ধুরা মিলে অন্তত একবার কোথাও ঘুরে আসি। আমাদের হাতে সময় যে খুবই কম। সবার মন তখন খারাপ হয়ে গেল। তরু বলল, কিন্তু আমাদের তো কারো ড্রাইভিং লাইসেন্স নেই। আর অপরদিকে হরিসান যখন মিয়ামুরার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিল, মিয়ামুরা তখন ওর চুলে হাত বোলাতে বোলাতে এক গম্ভীর চিন্তায় ডুবে গেল। ও ভাবলো,
আচ্ছা, সেই বৃষ্টির দিনে যদি হরিসানের সাথে আমার দেখা না হতো, যদি আমি সোতাকে নিয়ে ওদের বাড়ি না যেতাম, ও দেখলো এক অন্ধকার ভবিষ্যৎ যেখানে মিয়ামুরা এখনো সেই লম্বা চুলওয়ালা একাকী অন্ধকার জগতের ছেলেটা। কেউ ওর সাথে কথা বলছে না, তরু কিংবা ইউকির মতো কোনো বন্ধু নেই। এই চিন্তাতেই ওর বুকটা কেঁপে উঠলো। ঠিক তখনই হরি জেগে উঠে জিজ্ঞাসা করলো, কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? মিয়ামুরা হেসে জবাব দিল, ধন্যবাদ হরিসান, আমাকে এই একাকিত্বের নরক থেকে বের করে আনার জন্য। হরিসান হলো মিয়ামুরার জীবনের সেই চার্জার যা ছাড়া ওর ব্যাটারি একদম ডেড ছিল। অবশেষে আসলো সেই মহেন্দ্রক্ষণ গ্র্যাজুয়েশন ডে। স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট সেনগোকু যখন সিরিয়াস ভঙ্গিতে মঞ্চে বক্তৃতা দিচ্ছে, ঠিক তখনই আমাদের হিরো মিয়ামুরা সপাটে এক বিশাল হাঁচি দিল। পুরো হলরুম নিস্তব্ধ। সেনগোকু মুড তো একদম শেষ। অনুষ্ঠানের পর সেনগোকুর রাগে অগ্নিশর্মা হয়ে মিয়ামুরাকে তাড়া করলো, আর আমজাদা আমার ওই সুন্দর ডায়লগটার 12টা বাজিয়ে দিলি। মিয়ামুরা এক দৌড়ে ছাদের উপর চলে এলো। ছাদে গিয়ে মিয়ামুরা দেখলো ওর সেই অতীতের রূপকে। সেই লম্বা চুলওয়ালা মিয়ামুরা আগে ও নিজের ছায়ার দিকে তাকাতেও ভয় পেত, কিন্তু আজও সাহসের সাথে ওর অতীতের দিকে তাকিয়ে হাসলো। অতীতের মিয়ামুরা ওকে অভিনন্দন জানালো, অভিনন্দন ইজুমি, তুমি এখন আর একা নও। ব্যাস, অতীতের সেই অন্ধকার অধ্যায় চিরতরে মুছে গেল। ঠিক তখনই বন্ধুরা দরজা খুলে চিৎকার করে উঠলো, কিরে ইজুমি, ছাদে কি করছিস? তাড়াতাড়ি আয়, গ্রুপ ফটো তুলতে হবে। ওদিকে বাগানের এক কোনায় তরু আর সাকুরার মোলাকাত। তরু কিছু একটা বলতে চাইলো, কিন্তু সাকুরা মুচকি হেসে হাত বাড়িয়ে দিল, কিছু বলতে হবে না তরুকুন, আমি জাস্ট খুশি যে তোমার সাথে সময় কাটাতে পেরেছি, আমার কোনো আফসোস নেই। সাকুরা যদিও বাইরে থেকে হাসছে, কিন্তু ওর মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। ইউকি আড়াল থেকে সবই দেখছিল, ও আজ সত্যিকারের বিজয়ের মতো দাঁড়িয়ে আছে। তখনই হিরোর মতো এন্ট্রি নিল ইয়ানাগি। ও এসে ইউকিকে খুশির খবর দিল, আমি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছি রে, চল গ্র্যাজুয়েশন শেষে সবাই মিলে সমুদ্রের পাড়ে ঘুরে আসি। ইউকি তো খুশিতে বাকবাকুম। স্কুলের গেটের সামনে হরির বাবা মা আর সেই ছোট্ট সোতা সবাই হাজির। হরির বাবা তো মিয়ামুরার সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে আছে। ওদিকে আমাদের চেঁচানি মাস্টার সুর বোনও চলে এসেছে। বোন দেখলো ওর ভাইটা বন্ধুদের সাথে কি পরিমাণ চিল্লাচিল্লি করতে পারে। সুর সেই কুল ইমেজ বোনের সামনে একদম ফাঁস হয়ে গেল। গ্র্যাজুয়েশন শেষ হতেই মিয়ামুরা আর হরিসান হাত ধরাধরি করে স্কুল থেকে বের হলো। মিয়ামুরা আকাশের দিকে তাকিয়ে ভাবছে, এই যে নীল আকাশ, এই যে সুন্দর পৃথিবী, আজ সবকিছুর রং বদলে গেছে শুধু এই মেয়েটার জন্য। হরিসান না থাকলে মিয়ামুরা হয়তো এখনো সেই কোণঠাসা হয়ে থাকা একাকী ছেলেটাই থাকতো। ও মনে মনে ঠিক করলো এই বসন্তের আকাশটাও খুব ছোট্ট হরিসানকে দেওয়ার জন্য। আমি বরং আমার এই ছোট হৃদয়টাই সারা জীবনের জন্য ওকে দিয়ে দেব। আর এখানেই হরি আর মিয়ামুরার এই মিষ্টি গল্প হরি মিয়া একদম রাজকীয়ভাবে শেষ হলো। আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে লাইক মারো, আর জানিয়ে রাখি এই গল্পের সিজন 2 কিন্তু আছে। তো সিজন 2 এক্সপ্লেন করবো নাকি সেটা কমেন্ট করো, আমি কিন্তু সবার কমেন্ট দেখতে চাই। যত কমেন্ট পড়বে তত ভালোভাবে আমি সিদ্ধান্ত নেব যে সিজন 2 আমি করবো কিনা। তো কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি। আর যদি সিজন 2 এর প্রথম ভিডিও এসে থাকে তাহলে এই যে স্ক্রিনে ভেসে উঠেছে, ক্লিক করে সিজন 2 দেখা শুরু করো। ধন্যবাদ।